টি-20 বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো কিছুর আশায় ক্রিকেট বোর্ড পেস অ্যাটাকে কার্যকরী ভূমিকা রাখতে চান মারুফা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের সমীহ করে চাপমুক্ত থাকার লক্ষ্য, ফরওয়ার্ডদের সতর্ক থাকার তাগিদ। এবং ঘরোয়া ফুটবলে এই মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে খেলতে চান জামাল ভুঁইয়া। দুঃসময়ে পাশে দাঁড়ালো গোপীবাগের ক্লাবটি। নিবন্ধন জটিলতা কাটাতে বাফুফের সহায়তার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ট্যাগের ক্রিকেটের মহাতারকা সাকিবের অবসরের খবর প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে। কানপুর টেস্টের প্রথম দিনেও ম্যাচ ছাপিয়ে বিশেষ আলোচনায় ছিল চাপ। এদিকে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা স্টেডিয়াম পাড়া। তবে তাতে ভাটা পড়েনি দর্শক উন্মাদনায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। আকাশে মেঘের ঘন ঘটা আছে বৃষ্টির শঙ্কা, তবুও কমছে না উন্মাদনা। এ লাইনের শেষ কোথায় তা জানতে হলে হাঁটতে হবে প্রায় মিনিট 30। গ্রিন পার্কই বিশ্বের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যেখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আছে আলাদা গ্যালারি। এদিন তাই সবারই যেন স্কুল কামাই। 3 বছর বাদে গ্রিন পার্কে ফিরেছে টেস্ট। একটা টিকিটের জন্য তাই কানপুরবাসীর হাহাকার। সকাল থেকে দর্শকদের ঢল, টিকিট মিললেও কমছে না বিড়ম্বনা। অবশ্য তার একটা কারণ আছে বইকি। হিন্দু মহাসভা স্টেডিয়াম এলাকাতে ঢুকলেই প্রথমে মনে হতেই পারে হয়তো কোনো যুদ্ধক্ষেত্র। মুহুর্মুহু সাইরেন আর নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। ইউপি পুলিশ তো আছেই, সঙ্গে নিরাপত্তার দায়িত্ব বর্তেছে এআইএস আরপিএফ এর মতো স্পেশাল ফোর্সের ওপর। কারণটা তো সবারই জানা, এই টেস্ট ঘিরে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা নামক কট্টরপন্থী সংগঠন। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে কোথাও চোখে পড়েনি তাদের কোনো কার্যক্রম। প্রেসবক্স থেকে স্থানীয় কিংবা ভারতীয় প্রথম সারির গণমাধ্যম, আলোচনায় একজন ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান আর তার প্রস্থান। আচমকা সাকিবের অবসরের সিদ্ধান্তের খবর ভারত জুড়েই এখন টক অব দ্য টাউন। অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরার শঙ্কা নিয়েও খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এমনকি দেশে ফিরলে কেন বিসিবি সাকিবের দায়িত্ব নিবে না, তুলেছে এমন প্রশ্ন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কানপুরে বেড়েছে দর্শকদের ঢল। সংকট থাকায় কেউ কেউ কেটেছেন পুরো 5 দিনের টিকিট। তবে অ্যাওয়েতে সাকিবের বিদায়ী টেস্ট 5 দিনে গড়াবে কিনা আছে সে প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। মিরপুর স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তা কিংবা আইনগত বিষয়ে ক্রিকেট বোর্ড থেকে কোনো সহায়তা পাবেন না সাকিব। সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলা করতে হবে সাকিবকেই। এরপর সবকিছু ঠিক হলে তখন তার ইচ্ছা পূরণে কোনো আপত্তি থাকবে না বোর্ডের। তবে এই অলরাউন্ডারের ইনজুরির বিষয়ে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের আগে থেকে না জানার খবরে বিস্মিত ফারুক। এদিকে টি-20তে এখনও কার্যকর হতে পারেন সাকিব, বিশ্বাস বিসিবি পরিচালক ও তার দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদিন ফাহিমের। কানপুরের মতো বৃষ্টি মিরপুরেও, 2 জায়গায় ইস্যুও এক, সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত। কাকতালীয়ভাবে সাকিবের অমন ঘোষণার দিনই ছিল ক্রিকেট বোর্ডের সভা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর ইচ্ছা পূরণে বিসিবি কি উদ্যোগ নেবে সেটা জানতে উন্মুখ হয়েছিল সবাই। অন্য ইস্যু ছাপিয়ে এটাই হয়তো হয়ে উঠেছিল 3.5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ের মূল এজেন্ডা। তবে সভা শেষে সাকিবের জন্য কোনো সুখবর দেননি বিসিবি সভাপতি। সাফ জানিয়ে দিয়েছেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কারো সঙ্গে যোগাযোগও করা হবে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা 2 রকম। একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে।
সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে, যেহেতু ব্যাপারটা বিচারাধীন। সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়, ও ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়া হচ্ছে না, বরং তার আঙুলের ইনজুরি প্রসঙ্গে ফারুকের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে চান্ডিকা হাথুরুসিংহেকেও। বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে, বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য ম্যানেজার বা সিলেক্টর জিজ্ঞেস করবো, ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার। এটা তো আমার মনে হয় এটা হাথুরুসিং এর মতোই অ্যান্সার করেছে আসলে, মনে হয় জানে না। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সাকিবকে অনুরোধও করতে চান না বিসিবি প্রেসিডেন্ট, যদিও বোর্ড পরিচালক ও সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদিন ফাহিম এখনও সুযোগ দেখেন টি-20-তে প্রিয় শিষ্যের মাঠ মাতানোর। যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো, এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। বোর্ড সভাপতির সহায়তা না পেলেও চরম দুঃসময়ে প্রিয় কোচকে পাশেই পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সময় সংবাদে নিশ্চিত করেছেন রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। তার মতে সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি, যাকে ঘটা করে বিদায় দিতে ইতোমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছেন তারা। কানপুর থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। সাকিব আল হাসান শুধু বাংলাদেশি নয়, বিশ্ব ক্রিকেটের আইকন। 17 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের এই ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত হোম অফ ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের মাঠে নামা হবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে একটা ব্যাপার নিশ্চিত, আর তা হচ্ছে কানপুর টেস্ট দিয়ে ভিন দেশের মাটিতে বনেদি ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামবেন সুপার সাকিব। কিংবদন্তি এই ক্রিকেটারের বিদায়টা তাই ঘটা করেই স্মরণীয় করে রাখতে চায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কানপুরে সাকিবকে দিতে চায় বিশেষ সংবর্ধনা। Oh, this is a good idea. I'll discuss with my management team and we will definitely try to give him a good farewell in Kanpur. সাকিব ক্রিকেটের একটি ব্র্যান্ড। সাকিব মানেই তো আলাদা কিছু। বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরেও তার তুমুল জনপ্রিয়তা। আইপিএল খেলার দরুন যা পৌঁছে গেছে ভারতেও। তাই তো সাকিবকে স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তরপ্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের, বলছেন রাজ্যের ক্রিকেট সংস্থার সচিব। First time Bangladesh team is coming to play at Kanpur and Sakib Al Hasan is also here. So this is an honor for us also. We will see, because we will go by the precedence what happened in the past for the legendary players who retired, so how the farewell is done. সাকিব আল হাসানের টেস্ট অভিষেক হয়েছিল এই ভারতের বিপক্ষেই। সব ঠিক থাকলে অবসর নেয়ার আগের ম্যাচটির প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। ইতিহাস বুঝি এভাবেই ফিরে আসে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। টেস্ট টি-20 থেকে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্তে হতাশ সমর্থকরা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আইডল মানেন অনেকেই। আরও কয়েক বছর সব ফরম্যাটে প্রিয় তারকাকে মাঠে দেখতে চান তারা। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ ভক্তদের। সাকিবের হঠাৎ নেয়া এমন সিদ্ধান্তে অবাক ভারতীয়রাও। পরিস্থিতির প্রেক্ষাপট অনুকূলে ছিল না বেশ কিছুদিন ধরেই। তারপরও হঠাৎ করেই সাকিবের অবসরের ঘোষণা তার সমর্থকদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। ক্রিকেট মাঠে বাংলাদেশের জার্সিতে আছে সাকিবের অজস্র রেকর্ড। ব্যাট বলের পারফরমেন্স দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গাও করে নিয়েছেন। ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্ব সেরার খেতাব বাংলাদেশ থেকে একজনেরই আছে, সেটাও সাকিব আল হাসানের। দেশের সীমানা পেরিয়ে পুরো বিশ্বেই সাকিবের অগণিত ভক্ত। অনেকেই বাংলাদেশকে চিনেছে ক্রিকেট আর সাকিবের জন্য। তাই তো সাকিবের হুট করে অবসরের সিদ্ধান্তে অনেক সমর্থকই মুষড়ে পড়েছেন। অনেকে অনুরোধ করেছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। অনেকটাই কষ্টের, যেহেতু দ্বিতীয় সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে এখনও তৈরি হয়নি। আমি অনেকটা মিস করব সাকিব আল হাসানকে। অনেকই দুঃখজনক, এবং সাকিব আল হাসান তৈরি হতে অনেক সময় লাগবে। উনি সে বাংলাদেশকে প্রথম থেকে খেলতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে,
এই জন্য ওনাকে তো অবশ্যই মিস করা লাগবে। তিনি বাংলাদেশের এক নম্বর মানে পুরো বিশ্বে এক নম্বর অলরাউন্ডার ছিলেন, যা বাংলাদেশের জন্য একটা গর্বময় ছিল। তো ওনার অবসরটা তিনি চাইলে আরও 2-3 বছর খেলতে পারতেন। আইপিএলের সুবাদে ভারতের ক্রিকেট সমর্থকদের কাছেও পরিচিত সাকিব। তাদের কাছে এই অলরাউন্ডারের এমন সিদ্ধান্ত এসেছে চমক হয়ে। Sakibul Hasan is good Bangladesh cricketer, is a good all-rounder, is mostly when he is need to bowling he is ready to bowl, when he is Bangladesh need to batting he is ready to batting, and is a great player from Bangladesh. It is a bad news for all Bangladesh fans. Sakibul Hasan retiring. মাঠের বাইরের নানা কারণেই সমালোচিত সাকিব বরাবরই জবাব দিয়েছেন মাঠের পারফরমেন্স দিয়ে। 22 গজে নিজের শেষটাও রাঙাবেন এই অলরাউন্ডার, এমন প্রত্যাশাই সমর্থকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বেশ বড় পরিবর্তন আসতে যাচ্ছে বিপিএলে। গত আসরের তিনটির পরিবর্তে এবার যুক্ত হচ্ছে নতুন আরও 3টে ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে অনেকটাই এগিয়েছে প্রক্রিয়াও, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 14 অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল এর ড্রাফট। আসর শুরু হবে 27 ডিসেম্বর। এদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনারও কথা জানিয়েছেন বোর্ড প্রধান। টিম তো 95% কনফার্ম, চেঞ্জ হয়েছে 3টে আর কি। যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথটা দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে আসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। সিরিজ যাওয়ার পর 3টা যদি ওয়ানডে খেলতে পারি, বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে। তো আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে। আবারও বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর জানাবো। কানপুরের সিরিজের শেষ টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। এই মুহূর্তে বন্ধ আছে ম্যাচ। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, কিন্তু কানপুরের আকাশে বৃষ্টি হচ্ছে এবং সেই মোটামুটি ঠিক পাশে, মানে ঝুম বৃষ্টি নয়, অনেকটা পাসিং শাওয়ার। এবং সেই বৃষ্টিতে কিন্তু লাঞ্চ বিরতির আগেই লাঞ্চ হয়ে গেছে। এবং যতটুকু আমরা দেখেছি, যতটুকু খেলা হয়েছে, বাংলাদেশে 2টো উইকেট পড়েছে। তবে এই উইকেটে কিন্তু রান আছে। যে 2টো উইকেট পড়েছে সে 2টো উইকেটই আসলে বলাই বাহুল্য, 2টো কিছুতেই আনলাকি। বিশেষ করে জাকির, যিনি 24টা বল করে খেলেছেন এবং 24টা বল করে খেলে তিনি রানের খাতাটাই খুলতে পারেননি। যদি আমরা রেকর্ড, একটা নতুন রেকর্ডও তিনি নাম লিখিয়েছেন, 4র্থ বাংলাদেশি তিনি, যিনি কিনা সর্বোচ্চ বল খেলেও টেস্টে কোনো রান করতে পারেননি। একেবারে শুরুর যে রেকর্ডটা মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ দলের সাবেক পেসার, তার দখলে। বলছিলাম যে কানপুরের উইকেটের কথা, কেউ আসলে কোনো ধরনের সুযোগ, এক্সট্রা কোনো যে সুবিধা, সেই সুবিধা কিন্তু উইকেট থেকে পাননি। বিশেষ করে ভারতীয় বোলার বুমরা কিংবা সিরাজ কিংবা অশ্বিন, যার কথাই বলি না কেন, এই বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি এই উইকেটে টিকে থাকতে পারে, কানপুরের আগের যত টেস্ট আছে সেই ইতিহাস এবং পরিসংখ্যান আমরা যদি টানি, তবে একটা বিষয় স্পষ্ট, 4র্থ ইনিংসে এখানে ব্যাট করাটা দুঃসাধ্য। সাকিব আল হাসান যেমনটা বলেছিলেন গতকালকে প্রেস কনফারেন্সে, 350 থেকে 400 রান খুব ভালো সংগ্রহ। এবং সেই রানটা যদি বাংলাদেশ করতে পারে, যত সময় যাবে উইকেট কিন্তু ভাঙতে শুরু করবে। নিশ্চয়ই জানেন বাংলাদেশ এই ম্যাচে একজন জেনুইন স্পিনার নিয়ে খেলছেন, তাইজুল ইসলাম। দীর্ঘ সময় পরে বাংলাদেশ দলে ফিরেছেন। সবশেষ যিনি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। এছাড়াও সাকিব আল হাসান বিদেশের মাটিতে তার শেষ টেস্ট মাত্রা তো তিনি খেলছেন। মেহেদী হাসান মিরাজও আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে এই যে পার্টনারশিপ আছেন, অর্থাৎ মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত, এদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে। কানপুরের নিরাপত্তা নিয়ে খুব কথা হয়েছে। বিশেষ করে হিন্দু মহাসভার একটা প্রচ্ছন্ন হুমকির পরে, প্রচ্ছন্ন ঠিক নয়, স্পষ্ট একটা হুমকি ছিল এই টেস্ট বাতিলের জন্য। সেই হুমকির পরে আজ আমরা দেখেছি, আমরাও আসলে যখন স্টেডিয়াম প্রবেশ করছিলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ আমাদের হেঁটে কয়েক দফা নিরাপত্তার যে তল্লাশি, সেই তল্লাশির চৌকি পেরিয়ে যে উত্তরপ্রদেশের পুলিশ এবং বেশ কয়েকটি বিশেষায়িত বাহিনীও কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছে। অর্থাৎ বাংলাদেশের যে টেস্ট, সেই টেস্টটি একেবারে নির্বিঘ্নে করার জন্য কিন্তু একেবারে বদ্ধপরিকর। বিশেষ করে কানপুরের যে প্রশাসন, জানেন যে 3 বছরের বেশি সময় পরে 2021 সালে সবশেষ এই মাঠে, অর্থাৎ যে গ্রিন পার্ক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এর প্রায় 3 বছর পরে কিন্তু আবারও এখানে টেস্ট ফিরছে। দর্শকদের একটা বাড়তি উন্মাদনা রয়েছে, কিন্তু রোদ মেঘের একটা লুকোচুরি। আমরা যখন লাইভটা শুরু করছিলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টিটা থেমে গেছে। অর্থাৎ একটা অদ্ভুত একটা আবহাওয়া, অদ্ভুত একটা পরিস্থিতি। এর মধ্যেই বাংলাদেশ দল খেলছেন এবং খেলতে হবে।
সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে একেবারে শুরু থেকে কিন্তু ফ্লাড লাইট পুরোটা সময় কিন্তু ফ্লাড লাইট জ্বলেছিল এবং যতটুকু খেলা হয়েছে মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত পুরোটা সময় কিন্তু ফ্লাড লাইট জ্বলেছিল এবং সেই ফ্লাড লাইটের নিচে একটা পিঙ্ক বলে না হয়েও কিন্তু একটা পিঙ্ক বলের একটা স্বাদ কিন্তু পেয়েছে আসলে দুই দলই। বাংলাদেশ দলের যে ব্যাটাররা রয়েছেন তাদের এরপরে নিশ্চয়ই সাকিব আল হাসানের কথা আলাদা করে বলতে হয়, এরপর নিশ্চয়ই মুশফিকুর রহিম নামবেন এবং এরপরে সাকিব আল হাসান নামবেন, যিনি কিনা শেষবারের মতো বিদেশের মাটিতে টেস্ট খেলতে তিনি নামছেন। বাংলাদেশের মাটিতে অর্থাৎ মিরপুর টেস্টে সাকিবের সুযোগ হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে। তবে স্থানীয় যে গণমাধ্যম রয়েছে কিংবা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা কিন্তু গতকালকে বাংলাদেশ দলের যিনি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সটা শুনে বাংলাদেশের অনেক গণমাধ্যম কর্মীর মতো তারাও অর্থাৎ ভারতীয় যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারাও কিন্তু বিস্মিত হয়েছেন। তারা বলছেন যে সাকিব আল হাসান 17 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন এবং তার চওড়া কাঁধে বাংলাদেশ দলের অনেক ইতিহাস, ঐতিহ্যে এবং অনেক প্রাপ্তির সঙ্গে সাকিব আল হাসানের নামটা জড়িয়ে আছে, যেখানে তিনি নিজ থেকেই বলেছেন তিনি বাংলাদেশের মাটিতে মিরপুরে একটা টেস্ট ম্যাচ খেলে অবসরে যেতে চান। সেখানে আসলে কেন বোর্ড বলেছে তারা দায়িত্ব নিতে পারছে না, কারণ বোর্ড তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো চাইলে সরকারের সঙ্গে আলাপ করতে পারে কিংবা তারা এখানে একটু কৌশলী উত্তর দিতেই পারতো ফারুক আহমেদ যে সাকিব আল হাসানকে তারা হয়তো তারা সরকারের সঙ্গে আলোচনা করে দেখবে তারা নিরাপত্তার বিষয়টি, কিন্তু সেটা না বলে কেন ফারুক আহমেদ সরাসরি বলেছেন যে নিরাপত্তার দায়িত্বটা আসলে তাদের নয়, সরকারের এখতিয়ার। হ্যাঁ, নিরাপত্তার দায়িত্বটা অবশ্যই সরকারের এখতিয়ার, কিন্তু চাইলে ফারুক আহমেদ কিছুটা কৌশলী হতেই পারতেন, এমনটাই বলছেন ভারতের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন এখানে তারা। এবং তারা একটা বিষয় বলছেন যে সাকিব আল হাসানের মতো কিংবদন্তি নিজে ইচ্ছা প্রকাশ করার পরেও যদি দেশের মাটিতে তার শেষ টেস্টটা তিনি না খেলতে পারেন সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই ইতিবাচক কোনো বার্তা দেবে না। এই মুহূর্তে আবারও কানপুরের আকাশে রোদ উঠেছে, রোদ মেঘে লুকোচুরির মধ্যেই চলছে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে ম্যাচ এবং আবহাওয়ার সবশেষ আপডেট। কানপুরের সিরিজের শেষ টেস্ট আপাতত বন্ধ আছে বৃষ্টির কারণে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। 2022 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন পেসার মারুফা আক্তার। 2023 সালটা স্বপ্নের মতো কেটেছে এই পেসারের। তার নৈপুণ্যে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের স্বাদ পায় টাইগার্স। বাংলাদেশের পেস অ্যাটাকের মূল কাণ্ডারি মারুফা আসন্ন নারী টি-20 বিশ্বকাপেও দলকে সাফল্য উপহার দিতে চান। নীলফামারীর সৈয়দপুরে কৃষক পরিবারে জন্ম নেয়া মারুফার সংগ্রামের গল্প সবারই জানা। দেশ ছাড়ার আগে সময় সংবাদে এই পেসার জানান নিজ জেলায় নারী ক্রিকেটের প্রসারেও কাজ করতে চান তিনি। 23 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সারথীদের একজন মারুফা আক্তার। আমরা এখন কথা বলবো মারুফার সঙ্গে। মারুফা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? মারুফা, শেষ বিশ্বকাপে সবাই আমরা দেখতাম যে সংবাদ সম্মেলনে খুব মজা করা হতো, সবার আগ্রহ ছিল যে মারুফাকে কে এই মারুফা, আপনার বোলিং নিয়ে সবার মাঝে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতো। তো সেই বিষয়টা কেমন আপনাকে অনুপ্রাণিত করবে এই বিশ্বকাপে? অবশ্যই ইনশাল্লাহ, এর আগে আমি একটা বিশ্বকাপ খেলেছি, অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ এবারও অনেক নিজের পারফরমেন্স দিয়ে অনেক ভালো কিছু করব। ব্যক্তিগত কোনো পরিকল্পনা এঁটেছেন কিনা? আসলে এটা তো মনে করেন আমাদের হচ্ছে টিম আমাদের একটা ভালো প্ল্যান দেয়, সো ওই প্ল্যান অনুযায়ী খেললে কোনো টিমের কাছে মনে করেন যে ওইরকম হবে না, কারণ সবসময় হাড্ডাহাড্ডি খেলা হবে ইনশাল্লাহ। জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে কি কোনো পেস ইউনিটের কারো কাছ থেকে কোনো পরামর্শ পেয়েছেন কিনা যে কিভাবে খেলতে হবে বা কিভাবে কি করতে হবে বিশ্বকাপে? অবশ্য আমাদের টিমে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বলার আছে জাহান আপু, তো আমার হচ্ছে বোলিংয়ে যদি ছোটোখাটো ভুল হয় তো তখন আমাদের হচ্ছে আমার ওই ভুলটা দেখা দেয় জাহান আপু। আর আমাদের এখন হচ্ছে নতুন পেস বলার কোচ আসছে তালহা স্যার, উনি অনেক ভালো শিখাচ্ছেন, অনেক ভালো লাগতেছে। যে আপনার মতো তৃণমূলে যেসব নারী ক্রিকেটার আছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দেন এবং তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করেন? অবশ্য আগের থেকে আমি যেখান থেকে উঠে আসছি সেটা তো আপনারা সবাই জানেন, সো এখন ওইখানে যারা প্লেয়ার আছে, যতটুকু মেয়ে বা ছেলেরা আছে, আমারে দেখে মনে করেন আরও একটু আসার আগ্রহ জাগে আর কি তাদের জন্য আপনি কি পরামর্শ দেন? তাদেরকে কিভাবে কোনো অনলাইনে বা সামনে গিয়ে তাদেরকে কোনো টেকনিক শেখান কিনা? আমি সবসময় বলি যে হচ্ছে মনের শক্তি বড় শক্তি, তো এটাই ধরে রাখলে আর কি অবশ্যই সব কিছুর সাকসেস আসে, এটাই বলি। বিশ্বকাপেও কি এই শক্তিটা নিয়ে যাচ্ছেন কিনা? অবশ্যই ইনশাআল্লাহ, দোয়া করবেন। প্রাইজ মানিটা সমান হয়েছে, এটাকে কেমন দেখছেন আইসিসির এই উদ্যোগটাকে?
অবশ্যই এটা অনেক ভালো লাগতেছে, কারণ মনে করেন সব কিছু সমান সমান হচ্ছে, সো আমাদের টার্গেটটাও ভালোভাবে পূরণ করতে হবে আর কি। একটা ক্রীড়াঙ্গনে একটা ইতিবাচক দিক আসছে যে সবাই ছেলেরা জিততেছে, সবাই ভালো করতেছে, তো এই অনুভূতিটা কি বিশ্বকাপে কাজে দেবে কি না? অবশ্যই দিবে, কারণ আমরা হচ্ছে সেখানে একটা ভালো রেজাল্ট করার জন্যই যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন মারুফা আক্তার, তিনি বাংলাদেশ পেস ইউনিটে গুরুত্বপূর্ণ সদস্য। তার কাছে প্রশ্ন ছিল যে কেমন পারফরমেন্স করবে বাংলাদেশ দল। মারুফা আমাদের জানিয়েছেন তাদের লক্ষ্য এবং চেষ্টা থাকবে বিশ্বকাপে ইতিবাচক পারফরমেন্স নিয়ে দেশে ফেরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে লাল সবুজের বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের ফর্ম। তবে ভিয়েতনামের বিপক্ষে জিততে তাদের কৌশল নিয়ে কাজ করেছে বাংলাদেশ দল। হাইফংয়ে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জয়ের পর বড় স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ দল। সেই লক্ষ্য পূরণের বড় মঞ্চ অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই। তবে এশিয়ার মঞ্চে পা রেখেই হোঁচট খেল লাল সবুজ বাহিনী। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামে ধামে ঢের এগিয়ে থাকা সিরিয়ার বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। শক্তিশালী দলের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও জয়হীন মারুফুল হকের দল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা গুয়ামের সঙ্গে শেষ মুহূর্তের গোলে 2-2 ড্র করে মাঠ ছাড়ে নোভা মিরাজুলরা। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ জয়হীন থাকার পর তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য থাকলেও সেখানে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে বেশ কিছু বিষয়ে সাবধানী অবস্থানে বাংলাদেশ। ঘরের মাঠে ভুটানকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভিয়েতনাম। পরের ম্যাচে গুয়ামের বিপক্ষেও জয় তুলে নেয় দলটা। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে তারা। তবে গুয়ামের বিপক্ষে ড্রয়ের পর ফুটবলারদের পারফরমেন্স নিয়ে ক্ষোভ ঝাড়েন বাংলাদেশের কোচ মারুফুল হক। মূল পর্বে কোয়ালিফাই করার আর কোনো সুযোগ দেখছেন না বলেও জানান তিনি। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে মারুফুল হকের শিষ্যরা। প্রতিপক্ষের কৌশল নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দল। ম্যাচের আগে 3 দিন সময় পাওয়ায় ভালো প্র্যাকটিস সেরে নিয়েছে লাল সবুজ বাহিনী। একটা দল হয়ে খেলে ভিয়েতনামের বিপক্ষে জয়ের লক্ষ্য তাদের। তবে ভাবনার বড় কারণ স্বাগতিকদের সাম্প্রতিক ফর্ম। ম্যাক্সিমাম টাইম তারা অ্যাটাক করে কাউন্টার অ্যাটাক, ভালো সেশন করেছি। ওদের স্ট্রং সাইড এবং উইক সাইড নিয়ে আমরা কাজ করেছি। যেহেতু স্ট্রং প্রতিপক্ষ, আমরা চেষ্টা করবো ওদের এই স্ট্রং সাইড বন্ধ করে এবং উইকেটগুলো কাজে লাগাই। ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম। আমাদের আর 2টা ম্যাচ আছে। গত ম্যাচ ড্র করছি, একটা গোল করছিলাম, তারপরও ম্যাচটা ড্র হয়েছে। ইনশাল্লাহ সামনের ম্যাচেও গোল করার ট্রাই করবো এবং টিমের সবাই যাতে ভালোভাবে খেলে। সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, 100% দিয়ে সেটা দিয়ে ম্যাচ জয় করে আনতে পারবো ইনশাল্লাহ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ। ঘরোয়া ফুটবলের সুযোগ পেতে যে কোনো ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত জামাল ভুঁইয়া। দুর্দিনে ব্রাদার্স ইউনিয়নকে পাশে পেল লাল সবুজের অধিনায়ক। নতুন মৌসুমে জামালকে সুযোগ করে দিয়ে বাফুফেকে শিথিল হওয়ার আহ্বান ব্রাদার্সের। এদিকে ব্রাদার্সের সোনালী অতীত ফিরিয়ে আনতে কাজ করে যাবে বলে জানিয়েছেন ক্লাবটির আহ্বায়ক ইশরাক হোসেন। যে কোনো ক্লাব আমি খেলতে চাই, এই জন্য আমি এইখানে আসছি আজকে। আবাহনীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয় এবারের ঘরোয়া লীগ খেলা নিয়ে শঙ্কা জাগে জামাল ভুঁইয়ার। জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন লাল সবুজ অধিনায়ক। তবে লীগ শুরুর আগ মুহূর্তে জামালের পাশে দাঁড়ালো ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। আসন্ন ঘরোয়া লিগে জামালকে সুযোগ করে দিতে তাকে দলে ভেড়াতে চায় ব্রাদার্স। লিগে মাঠে নামতে যে কোনো ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত JB6। এখন একটা কেস চলতেছে, ফেডারেশন আমার চিঠি পাইছে, আমি ওইখানে লেখছি মানে আমি যে কোনো ক্লাবে আমি খেলতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম মানে এটা কিভাবে আমরা মানে হ্যান্ডেল করতে পারি। পেশাদার লিগে খেলার প্রধান এবং প্রথম শর্ত বাফুফের নিবন্ধন ফর্মে স্বাক্ষর। তবে দল বদলে নিবন্ধন না হওয়ায় প্রথম লেগে খেলার কোনো সুযোগ নেই জামাল ভুঁইয়ার। তাই জামাল ও ব্রাদার্স দুই পক্ষই এখন তাকিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির দিকে। তবে জামালের বিষয়ে বাফুফেকে শিথিল হওয়ার আহ্বান ব্রাদার্স ম্যানেজারের। ফেডারেশনের কাছেও আমার আবেদন হচ্ছে যে যেভাবে হোক জামাল যেন জামালের জায়গায় ফিরে আসতে পারে, খেলতে পারে। সেই জন্য আমাদের এখানে দুয়ারটা খুলে দেওয়া হলো। এখন কম্পিটিশন শুরু হয় নাই, কম্পিটিশন আগে। এবং জামাল যে আমাদের পক্ষেই খেলতে হবে সেটা না, জামালকে যদি অন্য কোনো টিম নিতে চায় আমরা সাদরে তাকে
সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পরিবর্তন এসেছে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজমেন্টেও। শেখ হাসিনা সরকার পতনের পর ক্লাবটির দায়িত্বে আসেন ইশরাক হোসেন। তার উপস্থিতিতে নতুন মৌসুম সামনে রেখে ফুটবলারদের জার্সি উন্মোচন এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। বাবা সাদেক হোসেন খোকার আমলেই স্বর্ণযুগ কাটিয়েছে ব্রাদার্স। সেই সোনালী অতীত আবারও ফিরিয়ে আনতে চান ইশরাক। বাংলাদেশে দুইটা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স, কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস, একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সার্চ কমিটি থেকে মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত অফিস আদেশে বুলবুলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সার্চ কমিটি বিভিন্ন ফেডারেশনের কর্মকাণ্ড পর্যালোচনা, গঠনতন্ত্র সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ প্রদান করার কথা ক্রীড়া মন্ত্রণালয়কে। এই কমিটির 5 জন সদস্যের কর্মকাণ্ড তাই একেবারে নিরপেক্ষ হওয়া জরুরি ছিল। পাশাপাশি তাদের মন্তব্য ও উপস্থিতি ক্রীড়াঙ্গনে যেন প্রশ্নের সৃষ্টি না করে সেই দিকেও সজাগ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এই কমিটির সদস্য হয়েও মহিউদ্দিন বুলবুলের সাম্প্রতিক কর্মকাণ্ড যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা অনুষ্ঠানেও তার উপস্থিতির প্রমাণ পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে নির্বাচন ঘিরে একটি সভায় যোগ দেওয়ার কারণে এর আগে মহিউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছিল 3 দিনের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে যদিও শোকজের জবাব দিয়েছিলেন মহিউদ্দিন আহমেদ বুলবুল, তবে শেষ পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় যোগ্য কাউকে খুঁজছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সিন্ডিকেট কমিটির অপসারণ ও উশু ফেডারেশনকে দলীয়করণ মুক্ত করতে সংবাদ সম্মেলন করেছে উশুর বর্তমান ও সাবেক খেলোয়াড়রা, যেখানে উশু ফেডারেশনের বর্তমান কমিটির দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন তারা। নির্বাচন জালিয়াতি করে বর্তমান সাধারণ সম্পাদক ফেডারেশন দখলে নিয়েছে বলে মন্তব্য তাদের। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সাধারণ খেলোয়াড়দের বঞ্চিত করে গোপন দল গঠন করা হয় বলেও দাবি তাদের। এছাড়া মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন খেলোয়াড়দের হয়রানি করারও অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে অংশ নেয়া সাবেক ও বর্তমান উশু খেলোয়াড়রা। বর্তমান কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের সমীহ করে চাপমুক্ত থাকার লক্ষ্য, ফরোয়ার্ডদের সতর্ক থাকার তাগিদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।